সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি হাতিল আজকের সংবাদপত্রে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর পারভেজ করিম আব্বাসী। স্বাগত জানাচ্ছি পারভেজ ভাই আপনাকে। ধন্যবাদ মতি ভাই। স্বাগত। দেখছি দৈনিক ইত্তেফাকের আজকের শিরোনাম হচ্ছে সংস্কার ও ভোটার তালিকার পর নির্বাচনের দিনক্ষণ। ডক্টর ইউনূস পাঠ্য বই ছাপার দরপত্র বাতিল। বাংলাদেশ প্রতিদিন ভোটার তালিকার পর ভোটের তারিখ, ৯২,০০০ কোটির ভয়ানক কেলেঙ্কারি। মানবজমিন ইউনূসকে আলিঙ্গন আপ্লুত পিটার হাস। বাবা মায়ের মাঝে দাঁড়ানো ছোট্ট আহাদ লুটিয়ে পড়ে মেঝেতে। কালের কণ্ঠ বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা। সামান্য চাল ব্যবসায়ী থেকে অডেল সম্পদের মালিক। আজকের পত্রিকা গ্রেপ্তার হচ্ছেন আরও অনেক পুলিশ কর্তা। সীমান্তে বাংলাদেশি হত্যায় ভারতীয় গ্রামবাসীও। দিন নতুন বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাই। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচকই থাকবে। জয়শঙ্কর। কালবেলা বিমানে পুরনো পঞ্চরত্ন সিন্ডিকেটের চতুরঙ্গ। ভোটার তালিকা প্রস্তুত হলে নির্বাচনের তারিখ ঘোষণা। খবরের কাগজ ইজারাদার লাপাত্তা, দখলে বিএনপি সহ প্রভাবশালীরা। তরুণদের স্বপ্নের দেশ গড়তে বিদেশি বন্ধুদের সহযোগিতা চাই। সময়ের আলো, রাখাল থেকে হলেন শতকোটির মালিক। রোহিঙ্গা ইস্যুতে ৩ প্রস্তাব। করতোয়ার সংস্কার প্রশ্নে রাজনৈতিক ঐক্যমত্য হলেই নির্বাচন। ছুরিকাঘাতকারী সহ আটক ৬। The business standard, Yunus calls on foreign friends to support Bangladesh's new journey. নিউ ইয়র্কে প্রফেসর ইউনূস, আপনি জানেন, জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে গেছেন, কিন্তু বিশ্ব নেতাদের সঙ্গে ওনার যেসব বৈঠকের খবরাখবর এবং আবেগঘন পরিবেশ লক্ষ্য করছি আমরা, সেটাকে সামগ্রিক পরিস্থিতিটাকে আপনি কীভাবে বর্ণনা করবেন? জি, ধন্যবাদ মতি ভাই। আর আমার দর্শকদেরকে আমার সালাম। প্রথমতই বলতে হয় যে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে, যেহেতু উনি এখন আমাদের অভ্যন্তরীণ বা অন্তর্বর্তীকালীন সরকার ইন্টারিম গভর্নমেন্টের উনি হচ্ছেন হেড, তো উনি হচ্ছে ডিফ্যাক্টো হেড অফ স্টেট, রাষ্ট্রের মাথা। তো উনাকে যে বিরল সম্মাননা দেওয়া হয়েছে, সেটার কিছু অংশ তো বাংলাদেশের উপরও প্রতিফলিত হচ্ছে। এই দিকে আমি বলবো যে এটা একটা হচ্ছে যে অ্যাচিভমেন্ট বা আমাদের প্রাপ্তি। এবং ডক্টর ইউনূসের তো, বা ডক্টর মোহাম্মদ ইউনূসের, আমি যদি বলি, বিদেশে ওনাকে মোহাম্মদ ইউনূস বলেই সবাই সম্বোধন করে। সো ডক্টর মোহাম্মদ ইউনূসের নোবেল প্রাইজ প্রাপ্তির আগেও ওনার কিন্তু পশ্চিমা বিশ্বে, বিশেষত ওনার কিন্তু যথেষ্ট নাম ছিল। এবং ওনার পুরানো মিত্র বা বন্ধু, বা আপনি বলবেন হচ্ছে যে ফার্ম সাপোর্টার্স বা সমর্থকদের মধ্যে পড়ে হচ্ছে বিল ক্লিন্টন, হিলারি ক্লিন্টন। এবং উনি যখন আর্কানসার গভর্নর ছিলেন, আমাদের বিল ক্লিন্টন, তখন কিন্তু ডক্টর ইউনূসকে উনি ডেকে এনে, মানে প্রেসিডেন্ট হওয়ার আগে উনি কিন্তু চেয়েছেন, কারণ আর্কানসা আপনি জানেন যে এটা হচ্ছে একটা এমন একটা আমেরিকার মধ্যে একটা স্টেট যেটা হচ্ছে যেখানে দারিদ্র্যসীমা অনেক বেশি। তো ডক্টর ইউনূসের সাথে সেই ডেকে এনে উনি কিন্তু এখানে ওনার কাছে পরামর্শ চেয়েছিলেন এবং গ্রামীণের যে এক্সপেরিমেন্টটা ওটা উনি রেপ্লিকেট করতে চেয়েছেন। সেই থেকে আপনার হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন এবং তার সাথে সাথে যে ডেমোক্র্যাট পার্টি যে সাপোর্টার্স আছে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যারা আছে, তারা কিন্তু দে বিকেম হচ্ছে ফার্ম সাপোর্টার্স অফ ডক্টর ইউনূস। এবং ওনার যত এখানে মনে করুন দুর্ভাগ্যজনকভাবে আগে সরকারের সাথে যখন ফল আউট হলো 1/11-এর জন্য, এবং ওনাকে এমন কোনো হেনস্থা করা বাকি রাখা হয় নাই, খুব অন্যায় হয়েছে। বয়স্ক মানুষ, উনি একা বিল্ডিংয়ে যাবেন হচ্ছে কোর্টে হাজিরা দিতে, আপনার সাথেই কথা হয়েছিল এখানে, তো অনেক কিছু তো তখন আগে বলা যেত না, আলাপ করা যেত না, বিধি নিষেধ ছিল। কিন্তু এখানে হচ্ছে ওনাকে হচ্ছে যে কোর্টের ওখানে যে কেসের যে ম্যাজিস্ট্রেট ওনার জন্য লিফটে চলে যাচ্ছেন, উনি ডক্টর ইউনূস নিজেই বলেছেন ওনার জন্য লিফট করে দিতে বন্ধ। আর শেষে হচ্ছে যে ইনসাল্ট টু ইনজুরি, মিশর থেকে খাঁচা নিয়ে আসা হলো ওনাকে এখানে আটকানোর জন্য। কিন্তু দেখেন, আল্লাহ যাকে ইজ্জত দেয় তাকে ইজ্জত মানুষের ইজ্জত দিতে পারে না। এটার হচ্ছে প্রতিফল। আপনি দেখেন আপনার জো বাইডেন, যিনি আরেকজন ফার্ম সাপোর্টার, উনি যেভাবে ওয়ার্মলি ওনাকে হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন ওনাকে আলিঙ্গন করলেন, বা বিল ক্লিন্টন যেভাবে আবেগঘন হয়ে যখন বললেন, বা আরও বেশি আমার কাছে মনে হচ্ছে ইন্ডিকেটিভ হচ্ছে কামলা হ্যারিস, যিনি ভাইস প্রেসিডেন্ট এবং ডেমোক্র্যাট পার্টির প্রেসিডেন্সিয়াল নমিনি, উনি ওনার ক্যাম্পেনিং
করার মধ্যে তো উনি কিন্তু আসার কথা জন্য ডক্টর ইউনূসের সাথে দেখা করার জন্য। তো এই যে গুডউইলটা যেটা আছে, ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট, এডিবি, IMF, এরা সবাই যখন এসে ওনার সাথে করছে, বাংলাদেশের এই নাজুক অবস্থাতে, এই অর্থনীতি যখন ভঙ্গুর, যখন আমাদের হচ্ছে বিদেশি সহযোগিতার দরকার আছে অর্থনীতি স্থিতিশীল করার জন্য, এই দুর্নীতি, এই লুটপাট, এই করাপশনের হাত থেকে যখন হচ্ছে আমাদের সংস্কার করার দরকার আছে, তখন কিন্তু আমাদের ট্রাইড অ্যান্ড ট্রাস্টেড, বিশ্বস্ত এবং পুরানো আমাদের পশ্চিমা বিশ্বের যেগুলো আমাদের যে ডেভেলপমেন্ট পার্টনার্স আছে তাদের সাথে কিন্তু আমাদের এনগেজ করতেই হবে। এবং আশা করা যায় যে এখন আমরা হচ্ছে সামনে আমরা হচ্ছে যে $3 বিলিয়ন লোন চেয়েছি হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংক /IMF এর কাছে, ততই বছর একই জিনিস চাইছে 2 থেকে 3 বিলিয়ন লোন চাচ্ছি হচ্ছে এডিবির কাছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের কাছে $7 বিলিয়ন মতো লোন আমাদের দরকার আছে। কিন্তু এই লোন নেগোসিয়েশনটা করা হচ্ছে কিছুটা হলেও আংশিক হতে হচ্ছে ডক্টর ইউনূসের গুডউইলের জন্য। তো এটা হচ্ছে আমাদের জন্য, বাংলাদেশের জন্য সাময়িকভাবে একটা স্বস্তির একটা জায়গা করে দেওয়া হচ্ছে। এবং পশ্চিমা বিশ্বের যে এখানে সমর্থন, বিশেষত যুক্তরাষ্ট্রের যে সমর্থন, এইটা কিন্তু কিছু অংশে আমাদের যে প্রতিবেশী দেশ ভারতের সাথে যে আমাদের সম্পর্কের টানপোড়েন হয়েছে, এটাও কিন্তু এক ধরনের একটা ইন্স্যুরেন্স হিসেবে কাজ করছে। এবং আপনি দেখুন, যদি আপনি আমাকে এখন এটা বলার এখানে যদি এখানে জানি না এখন সুযোগ পরে পাবো না, কিন্তু এখানে বলি যে ডোনাল্ড লুর ভিজিট যখন হলো, লাস্ট ভিজিটটা খুব অর্থবহ হচ্ছে যে উনি আগে দিল্লিতে আগে ভিজিট করলেন, তারপর ঢাকাতে করলেন। তা আপনি বলতে পারেন যে কেন আবার সেই তো, তাহলে আবার দিল্লি প্রিজম থেকে আমরা যেটা বলতাম দিল্লির দিকে, দিল্লির দিক নির্দেশনে যুক্তরাষ্ট্র আমাদের সাথে এখানে ওদের পররাষ্ট্রনীতি চালায়। কিন্তু তারপর দেখেন এটা হচ্ছে যে অদ্ভুত একটা পরিবর্তন হলো যে ভারতের মিডিয়াতে যে বৈরিতা, ভারতের এখানে হচ্ছে পলিসি মেকারদের যে এখানে হচ্ছে উষ্মা, যেখানে হচ্ছে যে আওয়ামী লীগ কেন সরে গেল বা আওয়ামী লীগ কেন পড়ে গেল, এখন ওটা নিয়ে আলাদা বিষয়, ওটা নিয়ে পরে কথাও বলা যেতে পারে, ওইটা কিন্তু অনেক অংশে কমে গেছে। এটার সবচেয়ে কংক্রিট লক্ষণ কি, ওরা ভারত এখানে হচ্ছে যে এখন ডিসাইড করলো যে আমাদের আবার হচ্ছে পেঁয়াজ রপ্তানি করবে, এবং আমরাও ভাবলাম আমাদের এখান থেকে হচ্ছে গুডউইলটা রেসিপ্রোকেট করলো হচ্ছে যে আমাদের হচ্ছে যে এখানে ইলিশ 3000 টন ইলিশ আমরা হচ্ছে রপ্তানি করবো, নট গিফট। এবং তার সাথে সাথে আজকে ওদের যে ফরেন মিনিস্টার বা মিনিস্টার অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সের যে হেড জয়শঙ্কর, উনি বলছেন যে শ্রীলঙ্কা এবং বাংলাদেশে যে পট পরিবর্তন হচ্ছে কিভাবে হবে। এতকাল পর কিন্তু দেখেন ল্যাঙ্গুয়েজের কিন্তু চেঞ্জ হয়েছে। আচ্ছা, এবং এই ল্যাঙ্গুয়েজের চেঞ্জের পিছনে কিন্তু যুক্তরাষ্ট্রের এবং পশ্চিমা বিশ্বের কিন্তু একটা হাত আছে বলে আমার অভিমত। আমি ভুল হতে পারি, কিন্তু এটা হচ্ছে বাংলাদেশের জন্য আমি বলবো যে আপনার বিদেশের মাটিতে আমাদের যে গুডউইলটা আছে এবং এর সাথে সাথে এটা কিন্তু হচ্ছে আমাদের কাজে লাগানো উচিত। এবং উনি এই সময় কিন্তু আবার হচ্ছে IOM এ এখানে গিয়ে উনি রোহিঙ্গা ইস্যুতে উনি আবার হচ্ছে ইন্টারন্যাশনালাইজ করতে গেছে। এবং আগে যে সমস্যাটা ছিল যে পশ্চিমা বিশ্বের যে এই ক্রমাগত যে এখানে হচ্ছে যে ক্রিটিসিজম, যেখানে দেশে গণতন্ত্র নাই, দেশে মানবাধিকার নাই, দেশে যে গুম খুন হচ্ছে, এটার জন্য এটা হচ্ছে, এবং আগের যিনি প্রধানমন্ত্রী ছিলেন এবং হচ্ছে একের পর এক হচ্ছে যে ভোটারবিহীন নির্বাচন যেগুলো হচ্ছিল, শ্যাম ইলেকশনস, এই ইলেকশনের জন্য যেটা হচ্ছে যুক্তরাষ্ট্রের সাথে এবং পশ্চিমা বিশ্বের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু টানাপোড়ান চলছিল। তো এটা কি আংশিক হলেও, কিন্তু এটা হচ্ছে আংশিক হলেও কি বলবো যে 180 ডিগ্রি কিন্তু রোল রিভার্সাল হয়ে গেছে। এখন কতটুকু আমরা এটা আমাদের কাজে লাগাতে পারবো, কতটুকু আমরা আমাদের স্থিতিশীলতা ফেরত আনতে পারবো, কতটুকু আমাদের অর্থনৈতিক সংস্কার করতে পারবো, কতটুকু আমরা রাজনৈতিক সংস্কার করতে পারবো, এবং সামনে একটা ক্রেডিবল, বিশ্বাসযোগ্য, ইনক্লুসিভ একটা নির্বাচন যেটা করতে পারে, যেখানে দলমত নির্বিশেষে সবার কাছে হচ্ছে বিশ্বের দরবারে বাংলাদেশে যে এই নির্বাচন যে এখানে হচ্ছে অস্বচ্ছ নির্বাচন হয়, যেখানে জালিয়াতি নির্বাচন হয়, এটা যাতে অন্তত সরার যাতে আমাদের সুযোগটা হয়। কিন্তু আপনার কথার থেকে এটা মনে হলো যে একটা সংশয় আছে, যে সংশয়ের তো কারণ আছে কি? সংশয়ের কারণটা আমি আপনাকে, একটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয় আর একটা হচ্ছে আন্তর্জাতিক বিষয়। দেখুন, আমাদের অনেকেই বলছে যে 16 দিনের অভ্যুত্থান, এটা আমি বলবো হচ্ছে কালমিনেশন। আমাদের বাচ্চারা যখন রাস্তায় নেমে আসলো তখন হচ্ছে আমাদের সকল ভয়, সকল সংশয় কেটে গেল। কিন্তু এটাও কিন্তু বলা অনুচিত যে 16 বছর ধরে এই যে ধীরে ধীরে স্বৈর শাসনের দিকে যাচ্ছিল, ডেসপটিক একটা ক্লেপ্টোক্র্যাটিক একটা সিস্টেম, যেখানে চুরি ডাকাতি ইনস্টিটিউশনালাইজ করা, মানুষের মত প্রকাশ করার স্বাধীনতা নেই, এটার বিরুদ্ধে কিন্তু যে যার মতো আমরা চেষ্টা করেছি এটাকে হচ্ছে যে আমরা বলার জন্য, সবাই কিন্তু করেছে। আপনার প্রোগ্রামও আমরা ডিরেক্টলি না বলতে পারলে ইনডিরেক্টলি বলেছি, এবং বিভিন্ন এজেন্সি কতটুকু চাপ ছিল এটা তো আপনি আরো ভালো বলতে পারবেন না। তো
এবং এখানে অনেকেই আছে, রাজনৈতিক দল, বিএনপি, জামাত, প্রত্যেকে এখানে হচ্ছে যে এখানে নিপীড়নের শিকার হয়েছে, জার্নালিস্টরা হয়েছে, বিজনেসম্যানরা হয়েছে। এখন যে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে, এখন তো 1.5 মাসের অধিক হয়ে গেল, আসার কথা হচ্ছে যে বেশ কয়েকটা কমিটি এখানে অ্যানাউন্স করা হয়েছে, কনস্টিটিউশনের ব্যাপারে, ইলেকটোরাল রিফর্মসের ব্যাপারে, আপনার লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকারের বিষয়, অর্থনীতির ব্যাপারে, একটা হোয়াইট পেপারের ব্যাপারে। আমি বলবো ইটস এ গুড ইনিশিয়েটিভ। কিন্তু এতকাল যেটা এখানে বলা হচ্ছিল যে কেমন জানি মনে হচ্ছিল যে দেশের যে অস্থিতিশীলতা এবং যে ম্যাগনিটিউড অফ দ্য চ্যালেঞ্জ, সেটার সাথে ওই রকম টাইম বাউন্ড শিডিউলটা এখানে মানুষ কিন্তু এখানে পিড়াপিড়ি করছিল, যেখানে মানে যখন বলছে আগে সংস্কার তারপর নির্বাচন। তো একদিকে আমি বলতে হবে যে আর্মি চিফ জেনারেল ওয়াকারের কাছে আমরা কৃতজ্ঞ যে উনি ওনার অভিমত প্রকাশ করেছেন অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন অফ বাংলাদেশ। এবং আর্ম ফোর্সেস কিন্তু একটা ইম্পর্টেন্ট কনস্টিটিউয়েন্ট, এটা ভুললে চলবে না। কিন্তু আর্ম ফোর্সেস যদি যখন প্রথম থেকে ওরা যখন সিগন্যাল করলো, আমরা যখন ছাত্র জনতার বিপ্লব বলি, আসলে কিন্তু আর্মি বিপ্লব, এবং এটা প্রথম থেকে কিন্তু আমি দেখছি যে আর্ম ফোর্সেস চিফের সাথে সব অফিসাররা যারা আছে, স্পেশালি জুনিয়র অফিসার যা আমরা দেখলাম এখানে যা আসছে, তারা কিন্তু প্রথম থেকে দেখছি যে আর্মি কিন্তু এই কারফিউটা কিন্তু খুব ঢিলে ঢালা ভাবে ওরা ইম্পোজ করছিল। এবং 5 তারিখে যখন একটা এখানে হচ্ছে যে একটা রুবিকন লাইন বলে যেটাকে, যখন এটা ওখানে হচ্ছে লক্ষণ সীমা যখন ওরা পার করে, লক্ষণ রেখা যখন পার করে বললো যে আমরা আর করবো না, জনগণের বিরুদ্ধে আমরা দাঁড়াবো না, এটা কিন্তু হচ্ছে এটা বিশাল বড় অ্যাচিভমেন্ট। তো আর্মি কিন্তু, এবং দেখুন এটাও কিন্তু আমাদের দেশের এখানে গণতন্ত্রের সবচেয়ে বড় দুর্ভাগ্য, যে এটা হচ্ছে আমাদের অবকাঠামোগত দুর্বলতা। 90-এর আপনি দেখেন জেনারেল প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। প্রতিদিন এমন ছোট ছোট মুহূর্তগুলো তৈরি করে জীবনের গল্প। হাতিল, লিভ অ্যান্ড রিলিভ। কাউকে ছোট করছে না, কিন্তু পুলিশ, আপনার আমলাতন্ত্র বা টু আ সার্টেন এক্সটেন্ট জুডিশিয়ারি আরও কিন্তু বলিষ্ঠ ভূমিকা রাখতে পারত। এখন আমি আপনাকে কাজের কথাটা বলি, যে আপনি যে আপনার প্রশ্নের যে আপনি উত্তরটা বলেছেন, এখন সংশয়টা কোথায়? সংশয়টা হচ্ছে অর্থনীতি এখনো হচ্ছে অবস্থা ভালো না, মূল্যস্ফীতি হচ্ছে প্রায় 11% ছুঁই। এবং আসার পথে কিন্তু আজকে যিনি আমাকে নিয়ে আসছিলেন, যিনি গাড়ি চালিয়ে নিয়ে আসেন, বলছে যে হ্যাঁ একটাই লাভ হচ্ছে যে স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে। কিন্তু আগেও পেঁয়াজের দাম 120 টাকা ছিল কেজিতে, এখন হচ্ছে পেঁয়াজের দাম 120 টাকা কেজিতে। আমি বলেছেন খুব ভালো কথা বলেছেন, ব্যাংকের অবস্থাগুলো ভালো নয়। এবং আমরা যে IMF-এর কাছে যে আগে থেকে যে লোন নেওয়া আছে, ADB থেকে লোন নিয়েছে, আমাদের বৈদেশিক ঋণের হার হচ্ছে টোটাল হচ্ছে $100 বিলিয়ন উপরে। এর মধ্যে শুধু 57% হচ্ছে IMF এবং ADB, এবং এগুলো হচ্ছে স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্ট। এটা কি বলছে? ভর্তুকি কমাও, বিদ্যুতের বিল বাড়াও, গ্যাসের বিল বাড়াও, তারপর হচ্ছে স্টেট ওন এন্টারপ্রাইজেসগুলোকে এখানে হচ্ছে প্রাইভেটাইজ করো, ওদের ফর্মুলা একরকমই। কিন্তু এবং আপনি যদি দেখেন আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি এককালে IMF-এর সাথে সম্পৃক্ত ছিলেন। হোয়াইট পেপার কমিটি একটা করা হয়েছে, ওরা ওখানে প্রত্যেকটি অর্থনীতিবিদ যারা আছেন তারা কিন্তু মাল্টিল্যাটারাল অর্গানাইজেশন, ফিনান্সিয়াল অর্গানাইজেশন, ওয়ার্ল্ড ব্যাংক, ADB, IMF-এর সাথে করার অভিজ্ঞতা আছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এখন তো আমরা IMF এবং ADB এবং ওয়ার্ল্ড ব্যাংকের অর্থনীতি যে পলিসিগুলা, সেই পলিসিগুলো আমাকে ইমপ্লিমেন্ট করতে হবে। তার মানে কি, সাময়িকভাবে কিন্তু আমাদের সামষ্টিক স্থিতিশীলতা ফেরানোর জন্য আপনি দেখেন একের পর এক কিন্তু সুদের হার বাড়াচ্ছে। তো এটা কিন্তু এখানে ব্যবসায়ীদের উপর চাপ পড়ছে। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এখনও তো, এবং আমাদের তো এখন প্রত্যাশা অনেক বেশি, আমরা হ্যাঁ আমাদের ধৈর্য সহকারে অপেক্ষা করছি, কেন আমাদের কোনো অপশন নেই, অন্তর্বর্তীকালীন সরকার সফল হতেই হবে, এটাই আমাদের আশা। কিন্তু আমাদের দায়িত্বশীল নাগরিক হিসেবে আমাদের পয়েন্ট আউট করা উচিত, এখনও তো ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা হয় নাই, এখনও তো হচ্ছে মব বিটিং হচ্ছে, এখানে হচ্ছে যে আপনি এখানে এবং এত পৈশাচিক হয়ে গেছে যে এখন হচ্ছে যে আপনি হচ্ছেন যে একজন আমরা দেখলাম ঢাকা ইউনিভার্সিটিতে, ওকে খাইয়ে দাইয়ে তারপর আবার মারা হচ্ছে, তারপর আবার রেস্ট নেওয়া হচ্ছে, খাইয়ে, এটা কিভাবে হয় আমাদের সমাজে? হঠাৎ করে একটা বিপ্লব হওয়ার পর আমরা বলছি এইসব জিনিস হয়, কিন্তু এটা তো সাময়িক জিনিস হওয়া উচিত ছিল, এটা চলে যাওয়া উচিত ছিল। আপনার দেখেন হচ্ছে যে পার্বত্য চট্টগ্রামে এখনো অশান্তি আছে, গার্মেন্টস ফ্যাক্টরিতে ওয়ার্কাররা একদিন ওরা যায় হচ্ছে স্ট্রাইকে, আরেকদিন আসে, আরেকদিন যায় স্ট্রাইকে,
অনেকেই বলছে সরকারের ভিতরে দেশটিকে অস্থিতিশীল করার জন্য চক্রান্ত করা হচ্ছে। যদি তাই করা হয় তাহলে চক্রান্তের মূলে যান, এটাকে আপনি করেন। এবং দেখুন, ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলা যদি আপনি শক্ত হাতে যদি আপনি এটা যদি এস্টাবলিশ না করতে পারেন, তাহলে কিন্তু সরকারের উপর আস্থাটা কিন্তু এখানে একটা চোট খাবে। আশার বিষয় হচ্ছে যে আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে। কেন এখনও পুলিশকে এখানে পুরোপুরি এফেক্টিভ হতে পারে নাই, কেন আগের সরকারে ওদের বেশ কিছু উপরের মহলে বলেন বা ওখানে হচ্ছে যারা ক্লোজলি আইডেন্টিফাইড ছিল সরকারের সাথে, পুলিশের কিন্তু কনফিডেন্সটা নাই। ঠিক একই অবস্থা হচ্ছে সকল সেক্রেটারিয়েটে। তো এতগুলো এইসব জিনিসগুলো রিফর্ম কিভাবে করবেন, কেমনভাবে করবেন, এটা প্রায়োরিটাইজ করতে হবে। তো আমার আশা হচ্ছে যে সরকার যেগুলো করতে পারবে 1 বছর বা 1.5 বছরের মাথায়, যেগুলো ফিজিবল, সেই সব রিফর্মসগুলো করে একটা ক্রেডিবল ইলেকশন করুক। ধরা যাক এই ভূ রাজনীতিতে বাংলাদেশের এই পরিবর্তনটাকে আপনি কিভাবে দেখছেন? দেখুন, এটা হচ্ছে অবশ্যম্ভাবী ছিল। আমি কেন আপনার প্রোগ্রামে যদি দেখেন, আমার এখানে বলছি, আমি 2-3 বছর ধরে বলছি, বহু লোককে আমি বিরক্ত করেছি। আমি এখানে বলেছি যে যুক্তরাষ্ট্র হচ্ছে সুপার পাওয়ার, ওদের সাথে ভালো হোক মন্দ হোক আমাদের কিন্তু একটা ভালো সম্পর্ক রাখতে হবে। এবং এটাও বলেছিলাম আপনার প্রোগ্রামে, বলেছি অনেকগুলো, যে যেখানে চীনের সিগনিফিকেন্ট বিনিয়োগ আছে সেখানেই দেখবেন রাজনৈতিক অস্থিতিশীলতা হয়। এটা একটা কোরিলেশন বলতে পারেন। বলে কিভাবে? আমি বলেছিলাম পাকিস্তানে চীনের বিশাল বিনিয়োগ আছে, সরকার পতন, যারা চীনপন্থী সরকার ছিল ওটা পতন হয়ে গেছে। শ্রীলঙ্কাতে রাজাপাকসের সরকার পতন, ইমরান খানের সরকার পাকিস্তানের পতন। মিয়ানমারে তো অস্থিতিশীলতা থামছেই না, এবং বাংলাদেশও এক। আর আমি বলবো না যে ভূ রাজনৈতিকভাবে আমরা কিন্তু আগে থেকেই অর্থনৈতিক কারণে আমরা যখন ওই $4.7 বিলিয়ন লোন নিলাম, আমরা কিন্তু পশ্চিমা বিশ্বের, বিশেষত যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক বলয়ের মধ্যে চলে আসছি। ওটাই আমাদের সবচেয়ে বড় রপ্তানি বাজার ছিল, ওটা ইউরোপিয়ান ইউনিয়ন ছিল সবচেয়ে বড় রপ্তানি মার্কেট, ওরা ছিল হচ্ছে সবচেয়ে বড় ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট কারী। তো ওদের সাথে কিন্তু আমাদের খুব বেশি একটা, ওদের সাথে বৈরিতার পথ কিন্তু এটা আমাদের সুফল নিয়ে আসবে না। এখন ভূ রাজনৈতিকভাবে যুক্তরাষ্ট্রের সাথে এখন পলিটিক্যাল অ্যালাইনমেন্টটাও হয়ে গেল। ইকোনমিক অ্যালাইনমেন্ট এতদিন ছিল, পলিটিক্যাল অ্যালাইনমেন্ট হয়ে গেল। এখন দেখতে হবে যে ভারতের সাথে আমাদের যে সম্পর্কটা, এটাই এখানে তিক্ততা কিভাবে কমানো যেতে পারে। কেন সাময়িকভাবে ভারতে আমরা যেটা দেখলাম যে ওরা হাসিনার সরকার যে পতন হতে পারে, এটাই ওরা এটা ওরা মানতে পারছিল না। এটার কারণ কি? খুব ভালো কথা বলেছেন। আমি দেখেন হচ্ছে যে ভারত আমাদের পরপর 3টা বিতর্কিত নির্বাচন হয়েছে, 2014, 2019, 2024। প্রত্যেকবার ভারত বলেছে এটা হচ্ছে অভ্যন্তরীণ বিষয়। ভালো কথা, অভ্যন্তরীণ বিষয় হলে ওদের ফরেন সেক্রেটারি সুজাতা সিং এসে জাতীয় পার্টিকে বলে তুমি আওয়ামী লীগের সাথে নির্বাচনে যাও, এটা হচ্ছে ডিরেক্ট হস্তক্ষেপ। এবং হচ্ছে যে আমরাও দেখলাম যে আমাদের সরকার হচ্ছে সব ব্যাপারে হচ্ছে যে ভারতের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখা নিশ্চয়ই উচিত, কিন্তু বর্ডার কিলিংয়ের ব্যাপারে বলেন, তিস্তার পানির ন্যায্য হিস্সা চাওয়ার জন্য বলেন, বা ট্রানজিট বা কানেক্টিভিটির ব্যাপারে হচ্ছে গিভ অ্যান্ড টেকের জন্য যে আমরা নেগোসিয়েশন করব, প্রত্যেকটা ব্যাপারে কিন্তু আমরা ছিল নিশ্চুপ ছিল। বরঞ্চ ভারতের নিয়ে যারা একটু অবজেক্টিভলি ক্রিটিসাইজ করতো তাদেরকে হয়রানি করা হতো। এবং এইবার যেটা হলো, তো এইবার তো ভারতে বলা উচিত ছিল এটা অভ্যন্তরীণ বিষয়, আমরা জনগণের রায়কে আমরা এখানে আমরা এটা শ্রদ্ধা করি প্রথম। এবং এটা হয়েছে যে ভারত যে একটা ভুল করেছে যে শুধু ওরা হচ্ছে একটা দলের উপর এবং একটা পরিবারের উপর, আমার দেখে যেটা মনে, এবং ভারতীয় চ্যানেলগুলোতে যেখানে আমি অনলাইনে গিয়ে বলেছি এটা বলেছে, ওরা পুরোটা বিনিয়োগ ওখানে করেছে। ওদেরকে তো কেউ বলে নাই যে বিএনপির সাথে এনগেজ করো না, ওদেরকে তো কেউ বলে নাই জামাতের সাথে এনগেজ করবে, অন্যান্য দলের সাথে করো না। তো ওরা দে হ্যাভ পুট অল দ্য এগস ইন ওয়ান বাস্কেট। এবং এর জন্য এখন হচ্ছে যে নতুন যে বাস্তবতা, ওটার সাথে ভারতের কিন্তু এখন এখানে এটার সাথে অ্যাডজাস্ট করতে ওদের কিন্তু এখন ডিফিকাল্টি হচ্ছে। বাট যুক্তরাষ্ট্রের খুব বড় অ্যালাই কিন্তু হচ্ছে মিত্র হচ্ছে ভারত, এবং যুক্তরাষ্ট্রের হালের আমরা মিত্র হয়েছি। সো আমাদের 3 জনের মধ্যে একটা সম্পর্ক, একটা ব্যালেন্স হতে হবে। অফকোর্স বাংলাদেশের জাতীয় স্বার্থটা সবার আগে রেখে। চীনের ভূমিকাটা কি? চীনের ভূমিকাটা হচ্ছে, চীন কিন্তু স্মার্ট। কেননা আপনি দেখেন চীন কিন্তু আগে থেকে প্রধানমন্ত্রীর প্রতি যে সমর্থন ছিল, ওটা কিন্তু আগের যে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে সমর্থন ছিল, ওটা কিন্তু এক অর্থে কমে গেছিল। এবং আপনার প্রোগ্রামে লাস্ট বললাম
যে প্রধানমন্ত্রী যে তিস্তার পানির ব্যাপারে প্রথমে চীনকে বললেন যে উনি ওখানে ওদেরকে বিনিয়োগ করতে দিবেন, কিন্তু ওদের চিকেন নেকের ব্যাপারে যে ওদের যে ভারতের যে একটা সেন্সিটিভিটি আছে বা একটা আমি বলবো একটা মানে সিকিউরিটি কনসার্ন আছে, এটার জন্য ভারত যখন চাপ দিল এবং শেষবারে যখন হচ্ছে প্রধানমন্ত্রী শেষ ভারত সফর করার পর বললেন যে না আমরা এখন ভারতকেই দিব, এরপর কিন্তু দেখেন চীনের ভিজিটটা যেখানে গেছিল শি জিনপিং এর সরকার কিন্তু এক অর্থে কিন্তু হচ্ছে এই গভর্নমেন্টকে রাইট অফই করে দিয়েছিল। আমরা চেয়েছিলাম $7 বিলিয়ন, আমাদেরকে $130 মিলিয়ন দিয়ে এক অর্থে বিদায় করে দেওয়া হয়েছিল। সো চীনের এখানে যথেষ্ট বিনিয়োগ আছে এবং অবকাঠামোগত বিনিয়োগ এখানে আছে। চীন হচ্ছে আমাদের তৃতীয় বৃহত্তম দেশ যাদের কাছে আমরা হচ্ছে লোন নিয়েছি। তো চীনের এখানে কিন্তু অর্থনৈতিক যে ফুটপ্রিন্ট এটা কিন্তু সহজে কমবে না এবং আমাদের যে সে খাতে আমরা চীন আমাদের সাথে এখানে ব্যবসা করতে পারে, যেমন 100% ওরা হচ্ছে বাংলাদেশি রপ্তানির জন্য ডিউটি ফ্রি কোটা ফ্রি অ্যাক্সেস দিয়ে দিচ্ছে, আমাদের মনে হয় এটা আমরা অ্যাক্সেস করাটা উচিত। চীন অর্থনৈতিকভাবে বাংলাদেশে এখনো গুরুত্বপূর্ণ আছে এবং থাকবে যতক্ষণ না মনে করেন যে আমাদের এই এবং আমাদের ওদের উপর ডিপেন্ডেন্সি এখনো আছে, এটা কমার আপাতত আমি দেখছি না যে কমবে। এই ভূ রাজনীতিতে এই অঞ্চলের যে অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে সেই অস্থিরতা কি খুব তাড়াতাড়ি সহসাই কমবে বলে আপনার মনে হয়? আমার মনে হচ্ছে না মতি ভাই, কেননা 2026 সাল আমি প্রথম থেকেই বলছি চায়না আগে থেকে ঘোষণা দিয়েছে যে ওরা তাইওয়ানকে ওয়ান চায়না পলিসি আন্ডারে ওরা ইউনিফিকেশনের জন্য চেষ্টা করবে। যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক পলিসি বলেন, অকাস বলেন, কোয়াড বলেন, সবগুলো কিন্তু হচ্ছে চীনকে ঠেকানোর জন্য বা বিআরআই এর যেখানে চীনা প্রভাবকে ঠেকানোর জন্য, এবং এর জন্য যুক্তরাষ্ট্র চেষ্টা করবে দক্ষিণ এশিয়াতে চীনের যাতে হচ্ছে ফুটপ্রিন্ট যাতে কমাতে পারে। এবং এই যে কোল্ড ওয়ার, যুক্তরাষ্ট্র একদিকে এবং চীন আরেকদিকে, এর মাঝখানে কিন্তু বাংলাদেশকে ন্যাভিগেট করতেই হবে এবং এখান থেকে আমাদের কোনো এটার মুক্তি নাই। কিন্তু আমার মনে হচ্ছে যে এখন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বা ওদের যে অকাস যেগুলো আছে এইসব জিনিসের সাথে আমাদের বোধহয় বাংলাদেশে যেই সরকারই আসবে এই অন্তর্বর্তীকালীন সরকার আরো ক্লোজার অ্যালাইনমেন্ট হবে বোধহয় পরিস্থিতির চাপে, তাই আপাতত মনে হচ্ছে, আপাতত দৃষ্টিতে। সময় শেষ, ভালো থাকেন। দর্শক মণ্ডলী আজ পর্যন্তই, আবার সবাই ভালো থাকুন, শুভরাত্রি।